নতুন ইসির শপথ রোববার আস্থা অর্জন করে ভোটারদের কেন্দ্রে ফেরানোই বড় চ্যালেঞ্জ মত বিশেষজ্ঞদের। বিএনপি সংস্কার চায়, তবে তার টেকসই জনসমর্থন থাকতে হবে যশোরে মির্জা ফখরুল। সয়াবিনের শুল্ক ছাড়াই প্রভাব নেই বাজারে, পেঁয়াজের ঝাঁজ কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। 4 দশকে জলাবদ্ধতায় ভবদহের বিস্তীর্ণ জনপদে নীরব কান্না, বিঘ্নিত জীবন জীবিকা। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নতুন নির্বাচন কমিশনের শপথ হবে রোববার বেলা 1:30টায়। সুপ্রিম কোর্টের নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর হাবিবুল আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করে। এর 2.5 মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে এই নতুন কমিশনের উপর। ভোটারদেরকে কেন্দ্রে ফেরানোর পাশাপাশি রাজনৈতিক দলসহ সব অংশীজনকে আস্থায় আনতে হবে নতুন নির্বাচন কমিশনকে। বিগত 3টি নির্বাচনকে যেভাবে ভোটারবিহীন ও দলকানা করা হয়েছে, তা থেকে বের হতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও শক্তিশালী সহায়ক হিসেবে উপযোগিতায় আনতে হবে। এসব মত নির্বাচন সংশ্লিষ্টদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ প্রক্রিয়াকরণের অন্যতম নিয়ামক এই কমিশন। অথচ বিতর্কই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলো বাদে বাকিগুলো নিয়ে অভিযোগের অন্ত নেই মানুষের। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নবনিযুক্ত নির্বাচন কমিশনের উপর ভোটারদের নির্ভরতা বেশি। বিশ্লেষকরাও বলছেন, আস্থা অর্জন করে ভোটারদের কেন্দ্রে ফেরানোই হবে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদেরকে এমনভাবে কাজগুলো করতে হবে যাতে এক ধরনের স্বচ্ছতা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে, যাতে করে তারা জনগণের কাছে যেতে পারে, লোকজন তাদেরকে চিনুক বা না চিনুক। আমরা দেখব তাদের কাজ কেমন। এটা হলো তারা যে নতুন করে আসলেন, তাদের আসলে একটু দেখাতে হবে, এটা সরকারেরও দেখাতে হবে নির্বাচনগুলো কেমন হচ্ছে মেইন নির্বাচনের আগে। তাহলে উপায় কি? অনেকে বলছেন, এটাকে আমিও সমর্থন করি, কিছু স্থানীয় সরকার নির্বাচন তারা যাতে করে ফেলেন, সো দ্যাট একটা শোকেস হলো, তাতে ন্যাশনাল ইলেকশনটা কেমন হবে সেটা বোঝা গেল, প্লাস দেশে একটা পলিটিক্যাল প্রসেসও শুরু হলো, এটা তারা করে দেখতে পারেন। রাজনৈতিক দলের অধীনে হওয়া নির্বাচনে কমিশন পুরোপুরি চাপমুক্ত হতে পারে না, এমনটা উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, প্রভাবমুক্ত হয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পথনকশা আঁকতে হবে নতুন কমিশনকে। কিন্তু চাপটা আসে যখন এই সরকার না থাকে, অর্থাৎ পলিটিক্যাল সরকার যখন থাকে, তখন থাকে। এবং এটার জন্য যেটা দরকার, কিছু সংস্কার হবে, সেটা সংবিধান, আইন, এসব জায়গায় কিছু সংস্কার হবে, যেখানে এক ধরনের নিশ্চয়তা থাকবে যে ইলেকশন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রয়োজন বোধে জনগণকে, নির্বাচনী অংশীদারকে জানায় যে আমার মধ্যে এই ধরনের চাপ আসছে, আমরা এই চাপটা শুনেছি সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু সরকার এত সাহস পাবে না। বিগত সময়গুলোতে যে ফ্যাসিবাদী যে আচরণ আমরা দেখেছি, এবং তার অংশ হিসেবে নির্বাচন কমিশন অনেক সময় মুখ্য ভূমিকা পালন করেছে। লোকযোগ্য হলেই যে তিনি ভালো কাজ করতে পারবেন, তার জন্য সাংবিধানিক তার ক্ষমতার একটা সমর্থন লাগবে। পূর্বের যে কালচার, সেই কালচার তো এখন আর নেই, সেই চাপও এখন আর নেই। সুতরাং স্বাধীনভাবে কাজ করতে অসুবিধা নেই। বাংলাদেশের যে নির্বাচনকে ম্যানিপুলেট করার হিস্ট্রি, তার ফল কি হয় সেটা তো তারাও দেখেছে। আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করব এটা আবার ইনক্লুডেড হবে। ভোটের ফলাফল যাতে কেউ লুট করে নিয়ে যেতে না পারে নতুন কমিশনের কাছে, সেটাই প্রত্যাশা ভোটারদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কার চায়, তবে তার টেকসই ও জনসমর্থন থাকতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
নির্বাচন যত দ্রুত হয় দেশের জন্য ততই মঙ্গল। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপির আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত শীর্ষক এক নাগরিক ভাবনায় প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন তিনি। মহাসচিব বলেন, নির্বাচিত সরকার শক্তিশালী হয় কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কার কাজ করা সহজ হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বক্তব্য রাখেন। সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারটাকে সাস্টেনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের 31 দফা কর্মসূচি দেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল গ্রহণ করেছে, যার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পুনর্নির্মাণ হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন, তাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ নেই। শুক্রবার পৃথক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে হিলির হাকিমপুর উপজেলা পরিষদে স্থানীয় বিএনপি আয়োজন করে এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, 31 দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 31 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির পতাকা তলে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, যার মাধ্যমে যদি একটি ঐক্যবদ্ধ আমরা সত্যিকার অর্থে প্রচেষ্টা করে তুলতে পারি, তাহলে আগামী দিনে যখন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে, অর্থাৎ জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টারা কাজ করছেন চাকরিজীবীদের মতো। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন? জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, নতুন নির্বাচন কমিশনে যারা এসেছেন তারা সবাই অভিজ্ঞ। নতুন কমিশন দেশের জনগণকে ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাসান আরিফ। নির্বাচনের প্রস্তুতি ছাড়াও অন্যান্য সংস্কারের কার্যক্রমও এগিয়ে চলবে বলে জানান তিনি। ইলেকশন কমিশন হয়ে গেছে, এখন ইলেকশনের ধাপে ধাপে আগাতে থাকবে। যদি ইলেকশনটাই একমাত্র মুখ্য এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য নয়, এটা একটা অংশ, সংস্কারের একটা অংশ। তারপরে ওরা সংস্কার করলে আইন কানুনের সংস্কার, রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য, বক্তব্য
মতামত অভিমত থাকতে পারে, সেগুলি সব জায়গাতেই সংস্কার। একটা ব্যালট বাক্সের মধ্যে কাগজ ফেলাটাই ইলেকশন নয়, অনেক কিছু আছে। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। এবার বছরব্যাপী ডেঙ্গুর দাপট দেশ জুড়ে। নভেম্বরের প্রথম 20 দিনে প্রায় 15,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে। বিশেষজ্ঞরা বলছেন, বছরব্যাপী সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন। নাজিবুর রহমানের রিপোর্ট। বর্ষা মৌসুমের শেষ ভাগ থেকেই ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। নভেম্বরের প্রথম 15 দিনে এ রোগে প্রাণ গেছে 84 জনের। প্রতিদিনই গড়ে 800 জনের বেশি আক্রান্ত হচ্ছেন এডিস মশাবাহিত এ রোগে। নগরীর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে আগের তুলনায়। প্রতিদিনই প্রায় শতাধিক রোগী ভর্তি হচ্ছেন মুগদা, মহাখালী কোভিড হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে। তবে বাইরে থেকে আসা রোগীর সংখ্যা বেশি। কাল রাত্রে আসছি 10টার দিকে আর কি আমরা চিকিৎসা করতে আসি। আমরা ডেঙ্গু আর কি ধরা খাইছি আর কি, ডেঙ্গুর চিকিৎসা করতে হয়েছে আর কি। প্লাটিনাম হঠাৎ করে কমে গেছে, এই কারণে আমরা এখানে আসা আমার ডাক্তার সাজেস্ট করছে যে ডিএনসি হসপিটালে ভর্তির জন্য। জ্বর, গা ব্যথার সাথে নতুন কিছু উপসর্গ কাবু করছে রোগীদের। বমি বমি ভাব, পাতলা পায়খানা, আর হচ্ছে প্রচণ্ড জ্বর, 102-3 জ্বর থেকে থেকে নাই হয়ে যায়, আবার 102 ডিগ্রি জ্বর আসে, এরকম অবস্থা ছিল। নাক দিয়ে রক্ত পড়ছে আমার, আর হচ্ছে মাথা ব্যথা ছিল প্রচুর, আর শরীর ব্যথা ছিল। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না থাকায় এর বিস্তার কমানো যাচ্ছে না, এমন মত বিশেষজ্ঞদের। এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর যে আমরা পরিস্থিতি দেখছি সেটি অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম। ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্ট করা, ডেঙ্গুটি এখন নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ হয়েছে। সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, লার্ভাল ম্যানেজমেন্ট এবং অ্যাডাল্ট ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায়, তাহলে ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতিটা নিয়ন্ত্রিত পর্যায়ে আসবে। এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যক্তি সচেতনতা জরুরি, বলছেন কীটতত্ত্ববিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি 2 দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দেওয়ার তেমন কোনো সুফল মেলেনি। বাজারে বরং বাড়তি দামেই বিক্রি হচ্ছে খোলা পাম ও সয়াবিন তেল। এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। এছাড়া সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজি ও মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে ডিম ও মাছের দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর কমানোর পরেও বাজারে এর প্রভাব পড়ছে না। এখনও বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 ও প্রতি কেজি পাম তেল বিক্রি হচ্ছে 165 টাকায়। বাজার ঘুরে দেখা যায় বোতলজাত তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও খোলা ভোজ্য তেলের সংকট রয়েছে এবং দামও বাড়তি। ফ্যাক্টরি থেকে সাপ্লাই নেই, সাপ্লাই হচ্ছে না, অ্যাভেলেবেল সাপ্লাই নেই। সাপ্লাই থাকলে কিন্তু বাজারে অ্যাভেলেবেল তেল থাকতো, কিন্তু শুল্ক কমানোর পরে কিন্তু অ্যাভেলেবেল তেল নেই। সয়াবিন তেলের সাপ্লাই আছে, কিন্তু সমস্যা হচ্ছে রেট বেশির কারণে এটা নেওয়া নিতেছে না পাবলিক বেশিরভাগ বোতলটাই বেশি প্রেফার করতেছে। লুজের তেল গ্যালান থেকে দাম বেশি হওয়ার কারণে আমরা এখন লুজটা আপাতত সয়াবিন বিক্রি করতেছি না। এদিকে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম সামান্য কমেছে। দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানিকৃত পেঁয়াজ 110 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। সাদা আলু যেটা ডায়মন্ড, ওটার দামটা বাড়তি, 70 টাকা কিনা পড়ছে কারণ বাজার, আমরা 75 টাকা বিক্রি করি। কেজিতে 20 টাকা 25 টাকা কমছে পেঁয়াজ, দেশিটা ইন্ডিয়ানটা কমছে কেজিতে 15 টাকা। শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমতির দিকে দাম, আর কাঁচামরিচ মানভেদে 130 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা ও সোনালী মুরগির দাম 20 টাকা কমেছে। নতুন করে দাম না বাড়ায় লাল ডিম 135 টাকা ও সাদা ডিম 140 টাকা ডজন বিক্রি হচ্ছে। এছাড়া গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি 190 আর সোনালী 300 আর দেশি মুরগি 550। নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও সরকারের প্রতি নিয়মিত বাজার মনিটরিং করার তাগিদ ভোক্তাদের। বাজারটা মনিটরিং করা উচিত,
মানে এখানে মাঝখানে যে সিন্ডিকেট আছে এই বিষয়টা একটু লক্ষ্য করা উচিত। খুবই হিমশিম খেতে হচ্ছে, কারণ সব কিছুর দামই অনেক বেশি আর বাজার মূল্য কোনোভাবে কমছে না, সব জায়গায় সেম আসলে। ছোট বড় সব ধরনের মাছের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 40 বছরে জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছে ভবদহের মানুষ। জনপদ জুড়ে চলছে নীরব কান্না, বিঘ্নিত হচ্ছে জীবন জীবিকা, ফসলি জমি নষ্ট হয়, মাছের ঘেরে চক্রে বন্দী তারা। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চান ভবদহের অধিবাসীরা। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব, সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল, ছবি তুলেছেন জামাল হোসেন। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। বর্ষা চলে গেছে তাও 3 মাস হলো, তারপরও উঠোনে পানি। বাড়ি থেকে বের হওয়ার পথ যেন একটা নদী। এক ঘর থেকে আরেক ঘরে যেতে পাতা হয়েছে সাঁকো। ঘরের ভেতরে পানি, মাচা পেতে ব্যবস্থা হয়েছে শোবার জায়গার। গরু বাছুর নিজেকে খাওয়া দাওয়া এই যে কষ্ট করে করতে আসছে, এ তো চালি দিয়ে করে নিচে রান্নাঘর, সেই জায়গায় রান্না করে খাচ্ছে। চালির পরে রান্না করতে ভেঙে গেছে, ওই যে চলাচলের সমস্যা আছে সব সময়। এতে তো গা গুঁতো খাইয়েও নিজেরা মরতেছি, এত কষ্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর আর খুলনার ডুমুরিয়ার বেশিরভাগ বাড়ির চিত্রই এক। জেগে আছে একমাত্র বড় রাস্তা, কোনো রাস্তাও তলিয়ে আছে পানির নিচে। যাতায়াতের জন্য ডিঙ্গি নৌকায় ভরসা। এ এলাকায় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। ক্ষেতের ফসল, মাছের ঘের সবই কেড়ে নিয়েছে সর্বনাশা পানি। কেড়ে নিয়েছে অনেকের থাকার জায়গাটুকু। পানির কাছে হেরে তাদের ঠাঁই রাস্তার ধারে। রান্নাবান্না করার সমস্যা, ছেলেবিলি নিয়ে থাকতে পারছিল না, আর রাস্তার পরে আসিও তো রিক্স ছেলেবিলি নিয়ে। যেদিন পানি কমবে সেদিন ফেরবো। পানি তো সত্যিছে অল্প অল্প আন, আগে তো যাই বেশি সত্যি আন, একটু কম সত্যিছে। মেঘ দেখলেই এখন ভয় ভবদহের মানুষের। আতঙ্ক দানা বাঁধে মনে। আবারও বৃষ্টি হলে আশ্রয় নেওয়া জায়গাটাও চলে যাবে পানির নিচে। বৃষ্টি হলে তো সবসময় আতঙ্কে থাই, যা কিনা আমাকে বাড়ি যা একটু পানি কমতেছে তা আবার তার চেয়ে বেশি আসছে। গেল কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় ভবদহের জলাবদ্ধতা খুব একটা প্রকট ছিল না, কিন্তু শেষ 3 মাসের বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে। তোমাকে বগদার সমস্যা, জল ধরে নেয়, সেই এক সমস্যা। বাড়ি ঘরের মধ্যে 4 আঙুল জল, বাস করা তো মুশকিল না, দিয়ে দাঁড়িয়ে করে বসে রয়ে এই এখানে হলো চার দিয়ে পার হয়ে জল দিয়ে চলে আসছে। ভবদহের অভিশাপের শিকার এক সময়ের অনেক সচ্ছল পরিবার। সর্বনাশা পানি গিলে খেয়েছে ফসলি জমি। বাধ্য হয়ে মাছ চাষে ঝুঁকেছে কৃষক। এখন কোনো কৃষিকাজ নেই, এখন মাছের চাষ ছাড়া কোনো কাজ নেই। জমি আছে, জমি তো ফসল হচ্ছে না, জমিতে কী হবে? ফসলাদের না হলে আমরা কী করে বাঁচব? তাদের মতো হাজারো মানুষের স্বপ্ন ভবদহের পানিতে নিমজ্জিত। চাষবাস নেই, এলাকায় কোনো কাজ নেই। বাধ্য হয়ে অনেকে অন্যত্র চলে গেছে। তারা টাকা পাঠালে কেবল পরিবারের চুলা জ্বলে। পচা গন্ধ, আবদ্ধ পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নানান রোগবালায় আক্রান্ত ভবদহের মানুষ। জলাবদ্ধতায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। কোনো স্কুলের ঠিকানা তো এখন খোলা জায়গা। 80-র দশকের মাঝামাঝি থেকে জলাবদ্ধ ভবদহ অঞ্চল। এই পানি থেকে কবে মুক্তি মিলবে কিংবা আদৌ মিলবে কিনা তা জানা নেই কারো। জলাবদ্ধতায় বিপর্যস্ত এক জনপদ ভবদহ। জলাবদ্ধতা নিরসনে বছর বছর প্রকল্প হাতে নেওয়া হলেও দুঃখ ঘুচে নেই ভবদহের মানুষের। তাই পানিবন্দী জীবনই তাদের নিয়তি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, অভয়নগর, যশোর। হাসিনাকে সামনে রেখে বিগত সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে গুমের জবানবন্দি ও স্মৃতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গুমের শিকার হওয়া ভুক্তভোগীরা বলেন,
গুম বিরোধী আইন করার পাশাপাশি গুমের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তামজিদ সুমনের রিপোর্ট। গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের করুণ পরিণতি তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত হন গুম থেকে ফিরে আসা বেশ কজন ব্যক্তি। তাদের সামনেই প্রদর্শন করা হয় একটি প্রামাণ্যচিত্র। পাহাড় সম বেদনা বুকে আলিঙ্গন করে স্টেজের সামনে বসে নীরবে কেঁদেছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিজেদের গুম হওয়ার করুণ কাহিনী বলেছেন ফিরে আসা ব্যক্তিরা, আবার অনেকেই না ফিরে আসা প্রিয় মানুষের স্মৃতি হাতড়েছেন বক্তব্যে। গত 16 বছরের ফ্যাসিস্ট রেজিমে যাদের এগেইনস্টে অ্যালিগেশন, এই যত আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেককে একজনকে এবং অন্য যে কোনো বাহিনীর যে কোনো আওয়ামী অপশক্তির যেই হন না কেন একজনকে বিচারের আওতায় আনা হবে। অবশ্যই জুলাই আগস্টের ভিকটিমদের পাশাপাশি গত 15 বছরে এবং যারা এইভাবে গুম হয়েছে, যে ফ্যামিলিগুলো গুম হয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এই গুম পরিবারগুলো অনেক বিরাট মূল্য দিয়ে দিয়েছেন, কিন্তু শেখ হাসিনার পতনের সাথে খুব সিরিয়াসলি জড়িত আনসার্টেন জিনিস। আমিও চিন্তা করি আমার কোনো স্বজন যদি গুম হয়ে যেতেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষায় থাকতামই। সব স্টোরি জানার পরও আমরা হয়তো আশা ছেড়ে দেই না, কোথাও না কোথাও একটা আশা থেকে যায়। এর চেয়ে ডিজাস্টারাস কিছু আসলে হতে পারে না। ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ফায়দা লুটতেই শেখ হাসিনা এই গুমের সংস্কৃতি চালু করেছিল বলে অভিযোগ উঠে আসে। আর গুমের সঠিক বিচার নিশ্চিত করতে এর একটি স্বতন্ত্র আইনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন বক্তারা। আন্তর্জাতিক আইনের আদলে বাংলাদেশে একটি গুম আইন করে এই গুমের সাথে যারা যেখানে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়া তন্ত্র চালাচ্ছে এবং তার সাথে তো এক দুইটা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। গত 16 বছরে গুমের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান উপস্থিত সবাই। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন এবং র্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 7 ও আদালত 19 এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনামুল করিম লিটন জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। অন্যদিকে একই মামলায় যাত্রাবাড়ি থানার পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এবং র্যাব 2-এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী 2 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। মুন্সিগঞ্জের লোহজংয়ের সিংহেরহাটি মাঠে কনকশার ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শেখ হাসিনা ধ্বংস করে রেখে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে বিএনপি। আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদল আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। প্রবাসের খবর, বেগম খালেদা জিয়ার ত্যাগকে স্বীকৃতি দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৌদি আরব বিএনপির নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে এই কথা বলেন তারা। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং ইসমাইল হোসেন ও নূর হেলালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুর এলাহি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুজ্জামান। বক্তব্য দেন আলী হায়দার রিপন, ইউসুফ মামুন সহ অন্যরা। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নতুন ইসির শপথ রোববার, আস্থা অর্জন করে ভোটারদের কেন্দ্রে ফেরানোই বড় চ্যালেঞ্জ মত বিশেষজ্ঞদের। বিএনপি সংস্কার চায়, তবে তার টেকসই জনসমর্থন থাকতে হবে, যশোরে মির্জা ফখরুল।
সয়াবিনের শুল্ক ছাড়ের প্রভাব নেই বাজারে, পেঁয়াজের ঝাঁজ কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। 4 দশকের জলাবদ্ধতায় ভবদহের বিস্তৃত জনপদে নীরব কান্না, বিঘ্নিত জীবন জীবিকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।